টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ানে ইসলামের নানা বিষয়ে করা হচ্ছে আলোচনা। এছাড়াও মুসল্লিরা নিজ নিজ নির্দিষ্ট খিত্তায় জিকির আর ইবাদত বন্দেগীতে সময় পার করছেন। এবারের প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এছাড়াও আছেন বিদেশি মুসল্লিরাও। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন তারা। নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ১০,০০০ সদস্য নিয়োজিত আছেন। বসানো হয়েছে ৩০০-র বেশি সিসি ক্যামেরা। মুসল্লিদের যাতায়াতের সুবিধা দিতে শুক্রবার থেকে চলছে ১৪টি বিশেষ ট্রেন। তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কাল শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে। আজ বিকেল ৪টার মধ্যে তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। ৭ দফা দাবি মানা না হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অবরোধের ঘোষণা তাদের। এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে রেল ও সড়ক পথ। শুক্রবার রাত ১১টায় তিতুমীর কলেজের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তবে ইজতেমা চলায় মুসল্লিদের ভোগান্তি বিবেচনায় ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে। এছাড়া তাদের চলমান আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। অনশনে থাকা ২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অনশনরত শিক্ষার্থীদের ৭ দফা দাবি মেনে নিয়ে তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। জগন্নাথ আন্দোলন করলে উপদেষ্টারা দৌড়ায় যেতে পারে, আমার ভাই মরতেছে তারা দেখতে আসতে পারে না। শিক্ষার্থীদের স্পন্দন শক্তি সম্পর্কে তাদের ধারণা নেই। এমন অকার্যকর প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে ধিক্কার জানাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। ফ্যাসিবাদ বিদায় হলেও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংস্কারে খুব বেশি সময় নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার গুলশানে দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। বৈঠকে ১২ দলীয় জোট এবং জমিয়তে উলামায়ে ইসলাম অংশ নেয়। নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন দলের সাথে আলোচনা করছে বিএনপি। বৈঠকে সমসাময়িক রাজনীতি ও অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির সাথে অনেক বিষয়ে মতৈক্য আছে বলে জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব। বলেন, বহু মানুষের প্রাণের বিনিময়ে দেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে, তবে ষড়যন্ত্র থামেনি। মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যতবারই আমরা সাক্ষাৎ করতে গিয়েছিলাম এটা বলেছিলাম, এখনও আমরা বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন চাই। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে এবং সেটার জন্য মিনিমাম রিকোয়ার্ড যে টাইম, ন্যূনতম প্রয়োজনীয় সময়, সেটা তো লাগবে। ছাত্রদের নতুন দল গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তবে ক্ষমতায় থেকে দল গঠন হলে দেশের মানুষ তা মানবে না বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে রাজধানী শাহবাগে ছাত্র ফেডারেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। জোনায়েদ সাকি আরও বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে জনতার কাতারে দাঁড়িয়ে। ছাত্র জনতার আত্মত্যাগে দেশ স্বৈরাচার মুক্ত হলেও সরকারের নানা স্তরে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের দিকে আঙুল তুলে সাকি বলেন, আন্দোলনে আহতদের ভালো চিকিৎসা হচ্ছে না, জনগণের জানমালের নিরাপত্তাও নেই। দেশ চালাতে প্রয়োজনে রাজনৈতিক দলগুলো সহযোগিতা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিপ্লব কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। অভ্যুত্থানের চৈতন্য নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয়, তাহলে ছাত্রদের একাংশ তারা যদি দল গঠন করে আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। রাজপথে আসেন, জনগণের ভেতর থেকে নতুন দল গড়ে তোলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষের বিপরীতে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হলেও এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। সাধারণ মানুষ বলছেন, আগস্টের পর বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে।
ঘটছে হত্যার মতো ঘটনাও। গেল 5 মাসে কুষ্টিয়ায় অন্তত 15টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে দৌলতপুরে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে খুন, একই এলাকায় আপন 2 ভাই ও জামায়াত নেতাকে হত্যা, পদ্মায় 2 পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনা বেশ আলোচিত। 5 আগস্টের পর পুলিশকে ঢেলে সাজানো হলেও থেমে নেই চুরি, ছিনতাই, ডাকাতি। মাদক কারবারিটাও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ অনেকের। স্বয়ং আইনশৃঙ্খলা বাহিনী নিজেরাও কিন্তু নিরাপদ না। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কর্তব্য কাজ করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি এতটা পর্যায়ে চলে গেছে যে এখন দিনের বেলায়ও মানুষ ঘর থেকে বের হতে অনেকে ভয় পায়। সন্ধ্যার পরে তো অহরহ ঘটনা ঘটতেছে। সবার সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী অফিসার এসিল্যান্ড সহ আমাদের জেলা প্রশাসনের যে সমস্ত ম্যাজিস্ট্রেট আছেন ওনারাও এই বিষয়গুলি দেখবেন বলে আমি তাদেরকে নির্দেশনা দিয়েছি। রংপুর শহরে 5 মাসে 4টি হত্যাকাণ্ড ছাড়াও প্রায় 30টি চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেপ্তারে তেমন কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। অনেক সিনকেট হয়ে যাচ্ছে, কোনো পুলিশ প্রশাসন তাদের কোনো সাহায্য পাচ্ছি না। ফেনীতে আগস্টের পর 15টি খুন, 39টি চুরি, 17টি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। সম্প্রতি মুহুরী প্রজেক্ট এলাকায় পরিবার নিয়ে ঘুরতে গিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব হারান এক রেল কর্মকর্তা। তবে আগের চেয়ে পরিস্থিতি ভালো দাবি পুলিশের। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে রাতের বেলা দোকান বন্ধ করে যখন ওরা যায় রাতের বেলা তখন তাদের দোকান চুরি হয়, তালা কেটে বাসা বাড়ি সব জায়গায় চুরি চিন্তা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে কামান কোয়াইট স্বাভাবিক আছে। মানুষের সাধারণ জীবনযাত্রা অব্যাহত রাখার জন্য আমাদের প্রচেষ্টা আছে এবং আমাদের অব্যাহত প্রচেষ্টা থাকবে। ফেনীতে বিভিন্ন অভিযোগে প্রায় 1100 জনকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাড়তি ভ্যাটের প্রভাব পড়েছে বিভিন্ন পণ্যের বাজারে। দাম বেড়েছে আমদানি করা ফল, তৈরি পোশাকের, বিস্কুট, জুস, টিস্যুতে। এতে চাপে পড়েছেন স্বল্প আয়ের মানুষেরা। ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে সরকারকে ভ্যাটের হার পুনর্বিবেচনার আহ্বান তাদের। তাগিদ দিয়েছেন করের আওতা বৃদ্ধির ওপর। তুলনামূলক কম দামে ফল পাওয়া যায় রাজধানীর কারওয়ান বাজারে। তাই পরিবারের জন্য কিনতে এখানে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আব্দুস সালাম। তবে আরও কম দামের জন্য দোকানে না গিয়ে ফুটপাতেই সারছেন কেনাকাটা। তবে যতটা কমের জন্য এসেছিলেন তা পাচ্ছেন না সালাম। সম্পূরক শুল্ক 20 থেকে 30% হওয়ায় বেড়ে গেছে আমদানি করা ফলের দাম। এতে বিক্রিও কমেছে। সবচেয়ে বড় কথা হলো যে এখন বর্তমানে বাংলাদেশের সরকার তো কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছে না। দামটা বাড়তি, কাস্টমার খুব কম, কিনতে আসলেও কিনতে পারে না। অনেকে শখ করে আসে যে হাফ কেজি আঙ্গুর নিব, দেখা যায় হাফ কেজি আঙ্গুরের দাম 200 টাকার উপরে। বাড়তি শুল্কের কারণে সিগারেটের দামও বেড়েছে। বিপণন প্রতিষ্ঠানগুলোর দাবি, এতে নকল পণ্যের সয়লাভ হতে পারে বাজার, প্রতারিত হবেন ভোক্তারা। 73% যদি একটা সিগারেট থেকে ব্যাড নেয় তাহলে এটা আসলে কিছু বলার নাই। আর অন্তর্বর্তী সরকারের আমার মনে হয় এটা ভাবনা চিন্তা করা উচিত এই বিষয়গুলো নিয়ে। যে দিচ্ছে তার কাছ থেকে আরও বেশি না নিয়ে কীভাবে ট্যাক্স নেটটা বাড়ানো যায়, আমার কাছে মনে হয়েছে যে একটু যদি ইন্ডাস্ট্রিদের সঙ্গে আলাপ করতো, একটু যদি আমাদের সঙ্গে আলাপ করতো, আমরা বলতে পারতাম যে আমরা আরেকটু কীভাবে একটু নিজেদের উপর স্ট্রেস নিয়েও কীভাবে বাড়াতে পারি, ওয়াইল উই ডোন্ট কিল আওয়ারসেলভস অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি। কারণ ম্যানুফ্যাকচারার্স নেট অ্যাভেলেবল যদি না থাকে তাহলে কীভাবে ব্যবসা করবো এই দেশে। গত 9 জানুয়ারি ফলের জুসের শুল্ক 5% বাড়ানো হয়। বিস্কুট, কেক, টিস্যু, টমেটো সস সহ বেশ কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হয় 10%। আর ব্র্যান্ডেড পোশাকের ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে করা হয়েছে 10%। দাম বেড়েছে এসব পণ্যেরও। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাঠ্যবইয়ে আদিবাসী গ্রাফিতি পুনঃস্থাপন, এনসিটিবি ভবনের সামনে হামলার আসামিদের গ্রেপ্তার ও সাংবিধানিক স্বীকৃতি না দিলে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসী নেতারা। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক গণসমাবেশে 12 দফা দাবি জানান নেতারা। বৈষম্য না কমলে পাহাড়ি জনগোষ্ঠীর ক্ষোভ আন্দোলনে রূপ নিতে পারে বলেও আশঙ্কা তাদের। পাঠ্য বইয়ের মলাটে আদিবাসী লেখা গ্রাফিতি পুনঃস্থাপনের দাবিতে একাট্টা আদিবাসী জনতা শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ করে আদিবাসী ফোরাম। ঘটে সমতল ও পাহাড়ি জনজাতির মিলন মেলা। কেউ এসেছেন সংগ্রামের প্রতীক তীর ধনুক নিয়ে, কেউ বা স্বজাতির সাজে। দাবি একটাই, আদিবাসীদের ওপর বৈষম্য বন্ধ।
সমাবেশে আদিবাসী নেতারা বলেন, সাম্য ও বহুত্ববাদের ভিত্তিতে রাষ্ট্র গঠন জুলাই আন্দোলনের চেতনা, কিন্তু বিগত সরকারের মতো আদিবাসীদের উপর দমন পীড়ন অব্যাহত রয়েছে। বিচ্ছিন্নতাবাদী তকমা দেবেন না, সংবিধান বিরোধী তকমা দেবেন না, আমরা বিচ্ছিন্নতাবাদী নই। এনসিটিভি ভবনের সামনে হামলার শিকার রুবাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা ও ডন জেত্রা অসুস্থ অবস্থায় হাজির হন মঞ্চে। জানান, দাবি আদায় না হলে বৃহৎ আন্দোলন গড়ে উঠবে। আপনারা থামবেন না, আপনারা জানুন, আপনারা সচেতন হন, আপনারা সচেতন করুন মানুষকে। আমরা আমাদের সংবিধান স্বীকৃতি আদায় করে তবে গড়ে ফিরবো। এতদিন আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। সমাবেশে জনসংহতি সমিতির পক্ষ থেকে বলা হয়, বৈষম্য না কমলে যে কোনো সময় ফুঁসে উঠতে পারে আদিবাসীদের নতুন প্রজন্ম। লড়াইয়ের পন্থা অনেক প্রকার হতে পারে। জনসংহতি সমিতির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন ঘোষণার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের প্রয়োজন বোধে আর একবার সশস্ত্র আন্দোলন হতে পারে। বন্ধুরা আমার, সমাবেশে প্রগতিশীল নেতারা বলেন, রাজনৈতিক নেতাদের কাছে সাংবিধানিক স্বীকৃতির জন্য সুপারিশ করতে পারে অন্তর্বর্তী সরকার। পার্বত্য চুক্তি বাস্তবায়ন, আমাদের সংবিধানের স্বীকৃতি, আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা মানতে বাধ্য হবে। এই সুপারিশ আপনারা করে যান। উপদেষ্টা পরিষদের প্রায় 100% সদস্য কোনো না কোনো সময় আদিবাসী দাবির প্রতি, আদিবাসী পরিচয়ের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করেছেন, তাহলে তারা কেন প্রকাশ্যে সেটি বলবেন না? সংসদে আদিবাসীদের বিশেষ আসন বরাদ্দ সহ 12 দফা দাবি জানানো হয় সমাবেশে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর জলাশয় থাকার কথা 12 ভাগ, অথচ দখল দূষণে তা দাঁড়িয়েছে 3 ভাগের নিচে। এতে বাড়ছে জলজট। এ অবস্থায় 19টি খাল ও কড়াইল লেক উদ্ধারের উদ্যোগ নিয়েছে সরকার। 1 ফেব্রুয়ারি শুরু হবে অভিযান। 35 কোটি টাকার এই প্রকল্প শেষ হলে রাজধানীবাসী সুদিন ফিরবে বলে আশা পরিবেশ ও স্থানীয় সরকার উপদেষ্টার। গত বছর 400 কোটি টাকা খরচে পুনরুদ্ধার হয় মান্ডা খাল। তবে বছর না ঘুরতেই সেই পুরনো চিত্র। হচ্ছে বাড়িঘর, দোকানপাট, উৎসে ফেলা হচ্ছে মাটি। একই অবস্থা সবুজবাগ, কোনাপাড়া, মানিকদিয়া অংশে। দখলদারদের চাপে পিষ্ট হচ্ছে রামপুরা ও রূপনগর খাল। জিরানি, মান্ডা, শ্যামপুর ও কালুনগর খালের সীমানা চূড়ান্ত কাজ প্রায় শেষ। তবে এখানেও দখলদার কয়েক হাজার। প্রতি বছরই নিয়ম করে শুরু হয় খনন, কিন্তু ফল এখনও অধরা। 19টি খালের কথা বলেছি, সেখানে বিশেষ করে কালুনগর এবং মান্ডা এবং রূপনগর খাল, এই তিনটায় অনেক দখলদার আছে। দীর্ঘ সময় ধরে খাল উদ্ধারের নামে খালি আমরা স্টেটমেন্টগুলো দেখেছি, কোনো ইনিশিয়েটিভ আমরা আসলে নেই। খালের ময়লাগুলা বের করে খালের পাড়ে আবার রেখে দেওয়া হয়েছে। তো সুতরাং এই প্র্যাকটিসটা যেন এবার না হয়। রাজধানীর এই খাল ভরাটের বড় কারণ আবাসিক বর্জ্য। পাশাপাশি সুরেজ লাইনে পলিথিন পড়ায় আরও তীব্র হয় জলজট। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে খালে যে সিওয়েজের কানেকশনগুলো আসছে, এইগুলোর কি করব, সেটা আর এখনো আমরা কোনো উপায় খুঁজে পাইনি। আমরা চেষ্টা করব খালের পাড়ে যেখানে জমি আছে সেখানে গাছ লাগিয়ে দিতে, সেখানে অ্যাগ্রো ইকোলজি করতে। ঢাকার 2 সিটির নিয়ন্ত্রণে প্রায় 50টি খাল। 35 কোটি টাকায় এর 19টি উদ্ধারে উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিকভাবে 6টিতে অভিযান 2 ফেব্রুয়ারি। কয়েকটা মন্ত্রণালয় যৌথভাবে এই কার্যক্রমটা নিয়েছে, যেটা আগামী 2 তারিখ সকালবেলা উদ্বোধন হবে আপনার বাউনিয়া খাল এলাকা। 6টা খাল প্রথম পর্যায়ে নেওয়া হয়েছে, আমাদের ঢাকা নর্থের 4টা এবং ঢাকা সাউথের 2টা। উত্তর ঢাকার পানি নিষ্কাশনে কড়াইল লেকের বিকল্প নেই, তাই এখানেও খনন ও দখলমুক্তের অভিযান শুরু হচ্ছে ফেব্রুয়ারিতেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরের জেলাগুলোতে এখনও রয়েছে শীতের দাপট। সকাল 6টায় পঞ্চগড়ে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শীত পরিস্থিতির আরও খবর জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, আজকে তাপমাত্রা তো 10 ডিগ্রি রেকর্ড করা হয়েছে, শীতের প্রকোপ এখনও দেখা যাচ্ছে পঞ্চগড়ে, সার্বিক পরিস্থিতি জানাবেন। জি, আমি যদি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য বলি, তাহলে পঞ্চগড়ে টানা 4 দিন কিন্তু মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তার কারণ আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু
গত বুধবার রেকর্ড করা হয়েছিল 10 ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে আমরা দেখেছি সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 10-এর মধ্যেই এই টানা 4 দিন ধরে। বলা হচ্ছে যে 8 থেকে 10 সর্বনিম্ন তাপমাত্রা থাকলে তাহলে ওই এলাকা দিয়ে মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে চলে। আমরা আসলে এর প্রভাবে দেখছি প্রতিদিন বিকেল থেকে, আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, প্রতিদিন বিকেল থেকেই কিন্তু ঘন কুয়াশায় গোটা এলাকা ঢেকে থাকে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। পরদিন সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কিন্তু আমরা এমন ঘন কুয়াশার গোটা এলাকায় ঢেকে থাকতে দেখি। 10টা 11টার পর থেকেই সূর্যের মুখ দেখা গেলে কিন্তু কিছুটা জনমনে স্বস্তি ফিরে। আমরা গতকালকেও দেখেছি যে দুপুরের দিকে সূর্যের মুখ দেখা গিয়েছিল, কিন্তু আসলে সেই সময় তেমন উত্তাপ ছিল না। সাথে উত্তরের হিমশীতল বাতাস এবং দিনভর হালকা কুয়াশা ছিল। এই কুয়াশার সাথে বাতাসের কারণেই কিন্তু মাঘের যে হাড় কাঁপানোর শীত, সেই শীত অনুভূত হচ্ছে। আর এবার আমরা আসলে দেখেছি যে প্রায় প্রতিদিনই কিন্তু রোদ থাকছিল, কিন্তু যারা আসলে সকালেই কাজে যোগ দেন, যারা দিনমজুর শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা ভ্যান চালক, ইজি বাইক চালক, যারা কৃষি শ্রমিক, চা পাতা শ্রমিক, পাথর বালি শ্রমিক, তাদের কিন্তু আসলে সীমাহীন দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি। তার কারণ এই যে পাথর শ্রমিক, বালু শ্রমিক রয়েছে, তারা আসলে কিন্তু নদীর হাঁটু জলে নেমে কিন্তু তারা সকালবেলায় পাথর এবং বালু সংগ্রহ করে থাকে। যারা কৃষি শ্রমিক, তাদেরও কিন্তু সকালবেলায় কাজে যোগ দিতে হয়। এমন আসলে যারা খেটে খাওয়া মানুষ, যারা সকালে কাজে যোগ দেন, তাদের সীমাহীন দুর্ভোগ আমরা দেখছি। আর এই সময় রিক্সা ভ্যান চালক, ইজি বাইক চালক, অটো চালক, তাদের কিন্তু যাত্রী কমে যায়, দৈনন্দিন যে আয়, সেই আয় কমে যায়। আমরা দেখেছি স্বাভাবিক সময়ে একজন রিক্সা চালক যারা 60 থেকে 800 টাকা পর্যন্ত আয় করে, এখন তাদের 3 থেকে 400 টাকা আয় হচ্ছে। আর এই শীতের প্রভাবে কিন্তু রোগ বালাইও বেড়ে গেছে। আমরা দেখছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ অন্যান্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্র কিন্তু শীতজনিত রোগের সংখ্যা বাড়ছে। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। পঞ্চগড়ের শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। মানিকগঞ্জ জেলা কারাগারে এক হাজতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে 3 কারারক্ষীর বিরুদ্ধে। কারাগারের ক্যান্টিনে ফলের দাম নিয়ে দ্বন্দ্বের জেরেই ঘটনা, দাবি ভুক্তভোগীর পরিবারের। নির্যাতনের সত্যতা পাওয়ায় 2 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। 2 জানুয়ারি মানিকগঞ্জ জেলা কারাগারের হাজতি রাজু মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে কারারক্ষী রফিকুল ইসলাম, কোহিনুর ইসলাম ও জাহিদ হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার জানায়, কারাগারের ক্যান্টিনে ফলের দাম নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় রাজু। এরই জেরে ক্যান্টিনেই মারধর করা হয় তাকে। নির্যাতনের কারণে রাজু আদালতে হাজিরা দিতে পারেনি, এমনকি তাকে মারধরের বিষয়টি রাখা হয় গোপন। আমি আসছি তারিখের দিন, এমন দেখি যে তার তারিখে নিয়ে আসে নাই। কেন আনে নাই? পরে জেলখানাতে যে হাজতে আসামিগুলো আনছে, তাদের কাছে জিজ্ঞেস করে যে বাজান কী হয়েছে, আমার রাজুকু বলছে আপনার রাজুর ব্যাপারটা শুনেন নাই, গত 2 তারিখে তো তার পঙ্গু বানা হলাইছে। চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাজু মণ্ডলকে বেশ কয়েকবার হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। তিনি আবার তার সেই সেম কমপ্লেন নিয়ে আসছেন, ব্যথা কমে নাই। তো যার ফলে আজকে আমাদের অর্থোপেডিক্স কনসালটেন্ট ডাক্তার শহীদুল আজম তিনি দেখেছেন এবং তাকে বেটার ম্যানেজমেন্টের জন্য, বেটার চিকিৎসার জন্য তাকে এমআরআই অ্যাডভাইস করেছে। কারাগারে বন্দীকে শারীরিক নির্যাতনের নিয়ম নেই জানিয়ে আইনজীবীরা বলছেন এটি মানবাধিকার লঙ্ঘন। ওখানে একজনকে মারবে, এই আইন তো তাকে দেওয়া হয় নাই। এটা তো মানবাধিকার, এটা তো একটা অপরাধ করো, একটা মারাটার অপরাধ। আমি যত মুখে কথা বলতে পারি, যখনই আমি একজনকে গায়ে হাত দিব, সেটাও কিন্তু একটা অপরাধ। অভিযোগের সত্যতা পাওয়ায় জাহিদ ও রফিকুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। এরকম একটা ঘটনার কারণে আমরা দুইজন কারারক্ষী অভিযুক্ত করি। 2 কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দীকে আমরা কারা হাসপাতালে প্রথমে চিকিৎসা নেই। স্ত্রী হত্যার মামলায় 2 বছর ধরে কারাগারে রয়েছেন রাজু মণ্ডল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। বিকেলে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। প্রকাশকরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনে লেখকদের মাঝে ফিরেছে বাকস্বাধীনতা। তাই এবার মেলায় মিলবে সব মতাদর্শের বই, বাড়বে পাঠক সমাগম। ফেব্রুয়ারি মানেই যেন নতুন বইয়ের ঘ্রাণে পাঠকদের মন জুড়ানো বইমেলা প্রাঙ্গণ। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
স্টলগুলোতে ট্রাকে ট্রাকে আসছে বই, সেগুলো পাঠকদের জন্য সাজাতে ব্যস্ত স্টলের কর্মীরা। কোথাও চলছে রং তুলির কাজ। প্রকাশনীর ধরন অনুযায়ী কেউ ফুটিয়ে তুলছেন গ্রামীণ সংস্কৃতি, কেউ বা আবার ধর্মীয় আদর্শ। গত বছরের চেয়ে ৭৩টি স্টল বেড়ে মোট স্টলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৮টি। প্রকাশকরা বলছেন, এবার জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতা ফিরেছে প্রকাশনা অঙ্গনে। মুক্তভাবে লিখতে পেরেছেন লেখকরাও। আসছে সকল মতাদর্শের বই, তাই পাঠক সমাগম হবে অন্যবারের চেয়ে বেশি। আমরা আশা করি যে এবারের মেলা বিগত ১৫ বছর যে স্বৈর শাসকের যে মেলাটা ছিল তার চেয়ে একটা ডিলাইটফুল একটা সুন্দর মেলা হবে। আরও ভিন্ন মতের মানুষদেরকে নিয়ে আমরা আরও ভালোভাবে কিছু দেখতে পারবো। আমাদের যে সৃজনশীল বা ইসলামিক যেটাই আমরা বলি, টোটালটার একটা কম্বিনেশন দেখা যাবে, যেটা আমাদের বাংলা এসব বিশ্ব পরিচয় বইয়ে যেগুলো আমরা আমাদের থেকে হাইড রাখা হয়েছে, তো এই জিনিসগুলো সামনে আসছে। এদিকে মাসব্যাপী বইমেলায় প্রতিদিনই হাজারো মানুষের নির্বিঘ্ন সমাগম ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। বাংলা একাডেমি তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে এরকম কোনো বই যেন স্টলে না আসে এবং কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আসে, এটার জন্য ওরা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। মেলায় নতুন সাজে সেজেছে শিশু চত্বর। সেখানে অংশ নিয়েছে ৭৪টি স্টল। মিলবে শিশুদের জন্য গল্প, কবিতা ও নানা শিক্ষণীয় বই। প্রতিবারের মতো বইমেলার প্রথম দিনে এবারও অসম্পূর্ণ থাকছে অনেক স্টলের কাজ। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রথম এই বইমেলা পাঠকদের নতুন কিছু উপহার দিবে, এমনটাই প্রত্যাশা সবার। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, অমর একুশে বইমেলা, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হলেও রপ্তানি আদেশ কত এসেছে সে বিষয়ে ইপিবির কোনো ধারণা নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তবে গতবারের চেয়ে এবার ৫০% বেশি ভ্যাট আদায় হয়েছে বলেও জানান তিনি। পর্দা নামল ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শেষ দিন হওয়ায় দর্শনার্থী উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়ে আরও। মেলায় ইলেকট্রনিক্স পণ্য, গৃহস্থলী পণ্যের স্টলে ক্রেতাদের আনাগোনা ছিল বেশি। নতুন ডিজাইনের বাহারি সব পণ্যের সাথে নানা অফারও দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে পণ্যের গুণগত মান নিয়ে সংশয়ে ক্রেতারা। আমরা বাইরে যে পণ্যগুলো পাই সেগুলোই যদি এসে মেলাতে পাই তাহলে তো মেলাতে আসার কোনো প্রয়োজন হয় না। মেলাতে দরকার এক্সক্লুসিভ কালেকশন, যেগুলো দেখে মানুষের মনও ভালো লাগবে, কেনাকাটাও করবে। অবশ্যই মান উন্নয়ন করা উচিত, কেননা নতুন যদি কোনো মাল না আসে তাহলে আমরা এখানে কি দেখব? এখানে তো এই মাল অন্য জায়গায় অ্যাভেলেবেল। ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে এই যাবৎকালের অবিশ্বাস্য অফার নিয়ে এসেছি, যেটা আমরা বলছি যে কোটিপতি অফার, পাশাপাশি অবাক অফার। কিছু কিছু পণ্যে আমরা অলমোস্ট 55% ডিসকাউন্ট দিয়েছি। প্রতি বছর মেলা শেষে রপ্তানি আদেশের তথ্য জানানো হলেও এবার তা জানায়নি আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো। তবে মেলায় গতবারের চেয়ে ৫০% বেশি ভ্যাট আদায় হয়েছে বলে দাবি বাণিজ্য উপদেষ্টার। রপ্তানি আদেশের ওই রকম সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। আমার কাছে শুধু এইটুকু তথ্য আছে যে গতবারের থেকে আমাদের এখানে 50%-এর বেশি ভ্যাট কালেকশন হয়েছে। তো সেটাকে যদি আপনারা রেফারেন্স হিসেবে নেন তাহলে আপনারা ধরতে পারেন 50% বিক্রয় বৃদ্ধি পেয়েছে। এবারে মেলায় ছোট বড় মিলিয়ে মোট ৩৪৩টি স্টল প্যাভিলিয়ন অংশ নিয়েছে, যার মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের স্টল ১১টি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বিশ্বম্ভরপুর উপজেলায় খরচার হাওরে মাটির বদলে দেয়া হচ্ছে বালু ও জ্বালানিতে ব্যবহৃত কালো মাটি। এতে ঢলের পানি তোড়ে বাঁধ ধসে যাওয়ার শঙ্কা করছেন কৃষকরা। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ৩৫টি স্থায়ী ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের বাসিন্দাদের অভিযোগ, মাটির বদলে দেওয়া হচ্ছে বালু এবং জ্বালানিতে ব্যবহার করা কালো মাটি। টেকসই না হলে ঢলের পানির তোরে বাঁধ ধসে যাওয়ার শঙ্কা তাদের। মূলত আমরা ব্যবহার করি লাকড়ি হিসাবে, কিন্তু বুঝছেন কথাটা, তখন খালা মাটিটা যদি আপনার ভিজা মাটির সাথে থাকে তখন আবার এই মাটিটা ভিজা থাকবো, আর যদি মাটিটা উপরে পড়ে তখন মাটিটা আবার এই লাকড়ির মতো শুকাই যাবো। যদি কোনো মেঘে যে খাইতে নিয়ে গেছে তো বাঁধের হালকাই দিব, আর এই সাইডে মাটি না পড়ে সুস্থ ভালো। তবে এ বিষয়ে প্রশ্ন ওঠায় ক্ষোভ জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীরা। মাটি পাওয়া দিলে তো আর খালা মাটি দিল না, ১-২ গাড়ি খালা মাটি আইছে, বালু মাটি সব মিক্স আইছে,
জ্ঞান তো আর সমস্যা না। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে এসব মাটি সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারকে নির্দেশনা দিয়েছি যে মাটিগুলো সরিয়ে নেওয়ার জন্য, এবং এখন থেকে তারা কিন্তু আর এখন কালো মাটি বা বালু নিয়ে আসতেছে না। তবে আমরা আশা করতেছি মাটির কাজটা আমরা ইনশিওর করে আমরা হাওরকে সুরক্ষিত রাখবো। পাশাপাশি আমাদের যতটুকু সম্ভব আমরা এখানে যে সিসি ব্লক আর্মারিং কাজ যেটা সেটা বাস্তবায়ন করব। খরচার হাওরের রাধানগর থেকে রায়পুর পর্যন্ত 700 মিটার বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয় 27 কোটি টাকা। চলতি বছরের মার্চ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশালের একমাত্র বেসরকারি বৃদ্ধাশ্রমে খাবার ও ওষুধের সংকটে দিন কাটছে প্রায় 100 অসহায় বয়স্ক মানুষের। এমনকি বাসা ভাড়া বাকি থাকায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তারা। অনেকে শীতবস্ত্র দিলেও খাদ্য আনুষঙ্গিক খরচ মেটাতেই মূল সংকট। দানের উপর নির্ভরশীল হওয়ায় সরকারি সহায়তা বাড়ানোর পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পরিচালকদের। বরিশাল সদরের কাউনিয়া হাউজিং এলাকার 9টি ভাড়া বাড়িতে 10 বছর আগে চালু হয় বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা। প্রতি মাসে বৃদ্ধাশ্রম ব্যবস্থাপনায় অন্তত 7 লাখ টাকার প্রয়োজন হয়। মূলত বিত্তবানদের দানিই চলে কার্যক্রম, তবে নানা কারণে আগের মতো মিলছে না সহায়তা। টাকার অভাবে খাবারের মান ও পরিমাণেও পড়েছে টান। নিয়মিত ওষুধ সরবরাহেও বেগ পেতে হচ্ছে। এ নিয়ে অস্বস্তি উদ্বেগে রয়েছেন বাসিন্দারা। ধরতে গেলে না খাওয়ার মতনই, বাবার ডোনার নাই, বাবাই করতে খাইব। হ্যাঁ, অনেক চেষ্টা করলাম। ডিম কবে খাইছি, মাংস কবে খাইছি সেটাও জানি না। এখন ঔষধের দরকার, ভাতের দরকার। প্রায় লাখ টাকার ভাড়া বকেয়া পড়েছে, বেতন পাচ্ছেন না বৃদ্ধাশ্রমের কর্মীরাও। 7 লক্ষ টাকা যেখানে আমার ব্যয় আছে, সেখানে আমি 1.5 লক্ষ টাকা দিয়া এদের রক্ষা করা, এদের খাবারের যোগান দেওয়াটা এখন নিশ্চিত হচ্ছে না। বাড়িওয়ালারা আমাকে মাঝে মাঝে বলে যে আপনার ঘর ছেড়ে দিতে হবে। সেইখানে দেখা যাচ্ছে এই বৃদ্ধ মায়েরা বাবার আমাকে হাতে ধরে পায়ে ধরে আমি অনুপায় হয়ে যাই। সমাজসেবা অধিদপ্তর বছরে 20,000 টাকা সহায়তা দিচ্ছে। ভবিষ্যতে আরও বাড়ানোর আশ্বাস কর্মকর্তাদের। আমরা তাকে যতটুকু সহায়তা করছি, পাশাপাশি বাৎসরিক আমাদের একটু অনুদান থাকে, সেটা খুবই স্বল্প, 20,000-25,000 টাকা বেশি আমরা দিতে পারি না। তবে আমরা সবরকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করি সামাজিক মানুষ হিসেবে, যে ওই বৃদ্ধাশ্রমটা যাতে চালিয়ে রাখতে পারে। জেলার একমাত্র বেসরকারি বৃদ্ধাশ্রমটিতে বর্তমানে রয়েছেন 97 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরস্বতী পূজা উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় বসেছে প্রতিমার হাট। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কারিগররা বলছেন উপকরণের খরচ বাড়ায় প্রতিমার দাম কিছুটা বাড়তি। মাঘের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীরা বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে ও মন্দিরে নানা আয়োজনে বিদ্যার দেবী সরস্বতীর পূজা দেন। পূজা উপলক্ষে গোপালগঞ্জ শহরের খাটরা, সর্বজনীন, কালীবাড়ি সহ বিভিন্ন জায়গায় বসেছে প্রতিমার হাট। এক একটি প্রতিমা বিক্রি হচ্ছে 200 থেকে 10,000 টাকা পর্যন্ত। প্রতিমা দেখতেছি, আমরা চয়েসও করছি কোনটা নেব, মোটামুটি ভাবছি এটা নেব। বাসা বাড়ি এবং ক্লাব, স্কুল, কলেজ প্রত্যেক জায়গায় এখান থেকে মূর্তি কেনে। দেশের দশের মঙ্গল হবে এবং মানুষ শিক্ষায় শিক্ষিত হবে, উন্নত হবে সমাজ, তার জন্যই আমরা এই বিদ্যাদেবী পূজা করি। বিক্রেতারা বলছেন রংসহ বিভিন্ন উপকরণের দাম বাড়ায় প্রতিমার দাম কিছুটা বেড়েছে, তবে আগের তুলনায় কমেছে ক্রেতার সংখ্যা। আমার এখানে 5,000 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত আছে। 10টা আনছি প্রতিমা, আর ছোট প্রতিমা আনছি 40টা। রবি ও সোমবার সরস্বতী পূজা, এ নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।